নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনের কলমে ববিতারা। মাকে দরজা খুলতে বলো প্লিজ, আমি মাধবীলতার কাছে যাব। ওর সাথে আমার কতদিন দেখা হয় না, কথা হয় না। পাগলামি করো না, কাল দিনে যে। না, আমি এক্ষুনি যাব, মাকে দরজা খুলতে বলো তো। এত জোরে চিৎকার করো না, বাচ্চাগুলো ভয় পাবে। বেশি চিৎকার করবো না, মাকে তুমি দরজা খুলতে বলো। ওরা দুজন এক ঘরে আছে। ওই 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 ব্যালকনিতে দুজনে জড়াজড়ি করে দাঁড়িয়েছিল। আমি এখন না গেলে বড্ড দেরি হয়ে যাবে। কেন বুঝতে পারছো না তোমরা? ওদের এক হয়ে যাও আমি সহ্য করতে পারছি না। তুমি চাইলে আমরাও এক হতে পারি। সঞ্জয় আগুন চোখে আলপনার চোখের দিকে তাকালো। আলপনা ইচ্ছে করে শাড়ির আঁচল গা থেকে ফেলে দিল। সঞ্জয়ের খুব কাছে গিয়ে দাঁড়িয়ে আলপনা দুই হাত রাখলো সঞ্জয়ের গায়ে। সঞ্জয়ের মাথাটা হাত দিয়ে খানিকটা নিচের দিকে টেনে নিল। তারপর ঠোঁটে ঠোঁট রেখে দীর্ঘ চুমু এঁকে দিল। সঞ্জয় আলপনাকে ছাড়িয়ে দিতে চাইল, আলপনা ছাড়ল। জোকের মতো সঞ্জয়ের ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। সঞ্জয়ের ভেতরে মিশ্র অনুভূতি, হাত পা অবশ হয়ে আসছে। অতিরিক্ত সৌন্দর্যের কাছে আমরা সবসময় হেরে যাই। এই মোহ এতটাই মারাত্মক যে মাধবীলতার মায়াবী মুখটা মানসপথে ভেসে উঠতেই সঞ্জয়ের ঘোর কেটে গেল। শরীরের সর্বশক্তিতে আলপনাকে ধাক্কা দিল। আলপনা ছিটকে গিয়ে খানিক দূরে পড়ল। ব্যথা পেয়ে চিৎকার করে উঠল আলপনা। সঞ্জয়ের ভেতরে কোনো ভাবান্তর হলো না। আলপনা ছুটে এসে আচমকা সঞ্জয়কে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। নিজে সঞ্জয়ের কোলের উপর উঠে বসল। সঞ্জয় দুই হাত খাটের সাথে শক্ত করে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি সবসময় আমার সাথে এমন করো কেন? আমারও তো অনুভূতি আছে। তোমার ব্যবহারে আমারও খারাপ লাগে, আমারও কষ্ট হয়। কেন আমাকে একটুখানি বোঝার চেষ্টা করো না তুমি? বিয়ে করে যদি বউয়ের দায়িত্ব নিতেই পারবে না, তাহলে বিয়ে করেছিলে কেন? খবরদার মায়ের অজুহাত দেবে না। তোমার মা তোমাকে বিয়ে করতে জোর করলেও বিয়ে কিন্তু তুমি আমাকে করেছো। বিয়ে করে আমাকে প্রতিনিয়ত কষ্ট দেওয়ার থেকে না, বিয়ে করে তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে পালিয়ে যেতে পারলে না? তুই ছাড় আমাকে, আমি এখন পালিয়ে যাব। বেশ যাও, তোমাকে বাধা দেওয়ার সাধ্যই আমার নেই। তবে শুনে রাখো, তুমি এই ঘর থেকে এখন এক পা বাইরে যাবে, আর আমি ঘরে বসে নিজের গায়ে আগুন দিয়ে মরবো। তোমাকে বিয়ে করার পর থেকে একটা দিনও তুমি আমাকে শান্তিতে থাকতে দাওনি। আমি একটু শান্তিতে বাঁচতে চেয়েছিলাম। আমার জীবনে যদি শান্তিই না থাকে, বেঁচে থেকে কি করবো? তুমি যা খুশি করো, আমার কিছু আসে যায় না। আলপনা সঞ্জয়কে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। চোখের জল মুছে বলল, তোমার মা প্রতিনিয়ত আমাকে কথা শোনায়। আমি কেমন মেয়ে মানুষ, বিয়ের এতদিনেও জামাই হাত করতে পারলাম না। ঘরে সুন্দরী বউ থাকতে তার ছেলের মন বাইরে পড়ে থাকতো। আরো কত কিছু। ঘরে তোমার মন পায় না, ঘরের বাইরে তোমার মায়ের মন পায় না। একটা মানুষ আমাকে ভালোবাসতো, বুঝতো, সেও আমাকে ছেড়ে চলে গেছে। আমি কার জন্য বেঁচে থাকবো বলো তো? মরার এতই শখ যখন মরো, মরে আমাকে উদ্ধার করো। আলপনার চোখ দুটো ছলছল করছে। ম্লান হেসে বলল, মন থেকে বলছো? হ্যাঁ, মন থেকে বলছি। আমি মরে গেলে আমার বাচ্চা দুটোর কি হবে? একদম অজুহাতের কথা বলবে না। তুমি মরে গেলেও তোমার বাচ্চাদের দেখার লোকের অভাব হবে না। কথা দিচ্ছ? কেন, তুমি এক্ষুনি মরবে নাকি? আমি মরে গেলে তুমি খুশি হবে? অনেক খুশি হব। বিশ্বাস করো, মরে যাও। তুমি মরে গেলে না আমি একটু শান্তিতে বাঁচতে পারবো। সঞ্জয়ের কথাগুলো শুনে না আলপনার বুকের ভেতর ভেঙে এলো। সঞ্জয়ের সামনে দাঁড়িয়ে নিজের গা থেকে একটানে শাড়ি খুলে ফেলল। তারপর খাটে একটা চেয়ার পেতে তার উপর উঠে গেল। শাড়িটা শক্ত করে ফ্যানের সাথে ফাঁসের দড়ির মতো বাঁধল। দড়িটা আস্ত করে গলায় পড়ে এলো। চেয়ারটা পা দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার আগে বলল, তুমি সবসময় ভালো থেকো সঞ্জয়, আমার বাচ্চা দুটোকে রেখো। সঞ্জয় বিস্ফারিত চোখে আলপনার দিকে তাকিয়ে রইল। এতটাই হতভম্ব হয়ে গেছে যে নিঃশ্বাস নিতেও ভুলে গেল ছেলেটা। পা দুটো মনে হয় কেউ আঠা দিয়ে ফ্লোরের সাথে লাগিয়ে দিয়েছে। শরীর ভার হয়ে আছে। আলপনাকে বাধা দেওয়া তো বহুদূর, একটু নড়তেও পারল না।
চেয়ারটা সরিয়ে দিতেই আলপনার পা দুটো শূন্যে ঝুলে পড়ল। ফাঁসের দড়িটা গলায় এঁটে বসেছে। নিঃশ্বাস নিতে কি যে কষ্ট হচ্ছে। আলপনার পা দুটো গলা কাটা মুরগির মতো ছাঁটাছাঁটি করছে। হাত দুটো মুঠো করে রেখেছে। কি যে কষ্ট হচ্ছে। বাচ্চা দুটোর এতিম হওয়ার কথা মনে পড়তেই মরণ বেলায় বাঁচার কি ভীষণ আকুতি আলপনার চোখে মুখে ফুটে উঠল। আহারে জীবন! সুনিতার গগন বিহারী চিৎকারে সঞ্জয়ের হুঁশ ফিরল। কি সর্বনাশ হতে চলেছে বুঝতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলো। এত চিৎকার দিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়ে আলপনার ঝুলন্ত পা দুটো জাপটে ধরল সঞ্জয়। সুনিতা হাউমাউ করে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল সঞ্জয়ের বাবাকে ডাকতে। ভদ্রলোক ছুটে এসে দেখলো যে আলপনা ফ্যানের সাথে ঝুলছে। সঞ্জয় আলপনার পা দুটো জড়িয়ে ধরে পাগলের মতো আলপনাকে ডাকছে। ভদ্রলোক চেয়ার এনে তাতে উঠে দাঁড়ালো। ততক্ষণে সুনিতা বটিয়ে দিল। বটি দিয়ে দড়িটা কাটতে আলপনা সঞ্জয়ের কোলে লুটিয়ে পড়ল। সবাই ধরাধরি করে আলপনাকে বিছানায় শুইয়ে দিল। সুনিতা বালতি ভর্তি জল এলে আলপনার মাথায় ঢালতে রাখল। আলপনার ফর্সা গলায় লালচে দাগ বসে গেছে। সুনিতা গামছা ভিজিয়ে গলায় ভেজা গামছা দিয়ে দিল। আলপনা হা করে নিঃশ্বাস নিচ্ছে, চোখ দুটো বন্ধ। ভাগ্যের সময় মতো এসেছিল সুনিতা। আর একটু দেরি হলে আজ কি যে হতো। ভদ্রলোক আজ আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। ঠাস ঠাস করে সঞ্জয়ের গালে বেশ কয়েকটা থাপ্পড় মেরে দিল। বড় হওয়ার পর এই প্রথম বাবা সঞ্জয়ের গায়ে হাত তুলল। সঞ্জয় স্তব্ধ হয়ে মায়ের খেল। ভদ্রলোক রাগী কণ্ঠে গর্জে উঠে বলল, ফাজলামোর একটা সীমা থাকা দরকার। তুমি সব সীমা অনেক আগেই অতিক্রম করে ফেলেছ সঞ্জয়। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তোমার বউ তোমার সামনে ফাঁসের দড়ি গলায় বাঁধার সাহস পায় কিভাবে? আর তুমি কাপুরুষের মতো চেয়ে চেয়ে দেখছিলে। আলপনাকে আমরা খুব ভালো করে চিনি, তুচ্ছ কারণে ঝগড়া করতে মরে যাওয়ার মেয়ে না। নিশ্চয়ই তুমি এমন কিছু বলেছ মনে এতটাই আঘাত পেয়েছে যে বাচ্চা দুটোর কথা না ভেবেই মরতে যাচ্ছিল। ভাগ্যের সময় মতো সুনিতা এসেছিল, না হলে আজ কি হতো। নিজের স্ত্রীকে ভালো না বাসলে সম্মান দিতে হয়, যত্নে আগলে রাখতে জানতে হয়। অথচ তুমি করছো উল্টোটা। পরিণত বয়সে মাঝরাতে অন্যের বউয়ের জন্য পাগলামি করছো। ছি! সুনিতার সামনেই বলছি, আজ কান খুলে একটা কথা শুনে রাখো। এই বাড়িতে থাকতে হলে আলপনাকে নিয়েই তোমার সংসার করতে হবে, নাহলে আমি সব সম্পত্তি আলপনা ও তার বাচ্চা দুটোর নামে লিখে দেবো। তুমি যদি ভুলেও অন্য কাউকে বিয়ে করার কথা ভাবো, আগে চাকরি হারাবে, তারপর আমার সব সম্পত্তি হারাবে। আমিও দেখতে চাই যে শূন্য পকেটে কে তোমায় ভালোবাসে, কে তোমার পাশে থাকে, যে পকেটে টাকা না থাকলে দুদিনে ভালোবাসা দুদিন পর জান্নাতেই পারে। এখন কেমন লাগছে বৌমা? আলপনা কথা বলতে পারছে না, গলায় প্রচুর ব্যথা করছে। ঢোক চিপতে গেলেও ব্যথাটা তীব্র হচ্ছে। অতিরিক্ত ব্যথার জন্য শব্দ করে কাঁদতেও পারছে না। চোখ দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়ছে। সঞ্জয় বাবু বলল, আলপনাকে তো হাসপাতালে নেওয়া প্রয়োজন। সুনিতা আলপনার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার কি খুব খারাপ লাগছে বৌমা? আলপনা না সূচক মাথা নাড়ল। সুনিতা বলল, সত্যি করে বলো। আলপনার শুধু গলা ব্যথা করছে, তাছাড়া অন্য কোনো সমস্যা হচ্ছে না। তবে গলা ব্যথার জন্য কথা জড়িয়ে যাচ্ছে। সুনিতা বুঝতে পারল না আলপনার কথা। সঞ্জয়ের বাবা বলল, এত রাতে তো গাড়ি পাওয়া যাবে না, লিকুইড কিছু খাইয়ে দিয়ে একটা নাপা খাইয়ে দাও আপাতত, আগামীকাল সকালে হাসপাতালে নিয়ে যাবো। আচ্ছা, আমি বরং নাতিদের কাছে যাই, ওরা একা আছে, হঠাৎ ঘুম ভেঙে গেলে ভয় পাবে। সঞ্জয়ের বাবা চলে গেল। সুনিতা ও সঞ্জয়কে আলপনার দিকে খেয়াল রাখতে বলল। রান্নাঘরে চলে গেলেও সঞ্জয় এতক্ষণ জড়বস্তুর মতো ঘরের মেঝেতে ঠাই দাঁড়িয়েছিল। গুটি গুটি পায়ে হেঁটে এসে আলপনার পাশে বসল। এক হাতে রাখলো আলপনার মাথা। অস্ফুট স্বরে বলল, কি করতে যাচ্ছিলে? আর একটু হলেই তো আমি না হয় রাগের মাথায় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, মুখে যা এসেছে তাই বলেছি। তুমি তো জানোই আমার রাগ একটু বেশি, রেগে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি আমি। তাই বলে কি এমন ভয়ঙ্কর কাণ্ড করে কেউ? আমাদের কথা বাদই দিলাম,
বাচ্চা দুটোর কথা একবারও ভাবলে না? তোমার কিছু হয়ে গেলে ওদের কি হতো? যতগুলো দিন বেঁচে থাকতাম ওদের গল্পে ভিলেন হয়ে থাকতাম আমি। আমি না এতটা খারাপ না আলপনা। মাঝে মাঝে আমার কি যে হয় আমি না নিজেই বুঝতে পারি। আলপনা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। সঞ্জয় আলপনার মুখটা আলতো হাতে নিজের দিকে টেনে আনলো। চোখে চোখ রেখে বলল, কথা বলবে না আমার সাথে? আমি তোমার সাথে অন্যায় করেছি, তাহলে আমাকে ক্ষমা করে দিও। এই আলপনা, কিছু তো বলো। এইভাবে চুপ করে থেকো না। তুমি কি চাও? আমি তোমাকে স্ত্রীর অধিকার দেই, তাই তো? বেশ, তুমি সুস্থ হয়ে ওঠো। আমি তোমার হাতে হাত রেখে কথা দিচ্ছি, আমি তোমাকে স্ত্রীর অধিকার দেব। ভালো না বাঁচতে পারলেও কখনো তোমাকে অসম্মান করবো না, তোমার কোনো দায়িত্ব এড়িয়ে যাবে না। এভাবে চুপ করে থেকো না আলপনা, কথা বলে। খুব ভোরে রঞ্জিতের ঘুম ভেঙে গেল। শম্পা ঘরে নেই। এত ভোরে কোথায় গেল মেয়েটা? রাতে জোর জবরদস্তি করে নিজের ঘরে শম্পাকে নিয়ে এসেছিল রঞ্জিত। শম্পাকে অনেক কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছে। তারপর লোকটার নাম বলেনি শম্পা। কাকে এতটা ব্যাকুল হয়ে ভালোবাসে শম্পা, রঞ্জিত জানেন। তবে রঞ্জিতের ভীষণ জানতে ইচ্ছে করছে, হিংসে হচ্ছে, রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে যে শম্পা অন্য কাউকে ভালোবাসে। এই কথাটাই রঞ্জিত মেনে নিতে পারছে না। কেন শম্পা অন্য কাউকে ভালোবাসে? রঞ্জিত তো শম্পাকে অন্য কাউকে ভালোবাসার অনুমতি দেয়নি। চিন্তায় চিন্তায় সারা রাত এক ফোঁটা ঘুমও হয়নি। 10 কি 15 মিনিট আগে চোখটা লেগে এসেছিল। ঘুম ভেঙে যেতেই দেখে মাথা ব্যথা শুরু হয়ে গেল, নিজের বউ অন্য কাউকে ভালোবাসে। ভাবনাটা যতবার মনে আসছে ততবারই মনটা বিতৃষ্ণায় ছেয়ে যাচ্ছে। লোকে বলে দুঃখের পরে সুখ আসে। রঞ্জিতের জীবনে দুঃখই তো শেষ হচ্ছে না, সুখ আসবে কোত্থেকে? বলতে কোনো রকম বাধা নেই। রঞ্জিত এক প্রকার জেদের বশেই শম্পাকে বিয়ে করেছিল। শম্পাকে বিয়ে করে কষ্ট দেওয়া ছিল রঞ্জিতের মূল উদ্দেশ্য, অথচ হলো তার উল্টোটা। শম্পা অন্য কাউকে ভালোবাসে জানার পর থেকেই নিজেই কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছে রঞ্জিত। তুমি এখানে কি করছো? কিছু নেই। তাহলে ঘরে চলো। শম্পার চোখ রাঙিয়ে রঞ্জিতের দিকে তাকালো, চাপা কণ্ঠে বলল, আমি কি কোথাও গিয়ে দুদণ্ড শান্তিতে বসতেও পারবো না? তোমাকে বসতে কে মানা করেছে? তুমি চাইলেই তো আমায় কোলেও বসতে পারো, আমি মাইন্ড করবো না। তবে এখানে নয়, আমার ঘরে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।